এই শীতের মরশুমে অনেকেই হয়তো নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনগুলোতে সময় কাটানোর প্ল্যান করছেন। তাদের কাছে এই ভিডিওটি একটা নতুন জায়গার সন্ধান দেবে, যেখানে আছে এক উচ্ছল পাহাড়ি নদী, নাম রিয়াং। নদীর ওপর আছে একটা সুন্দর ব্রিজ। রিয়াং নদীর নাম আমরা পড়েছি শক্তি চট্টোপাধ্যায়ের তখনও রিয়াং খোলা থেকে কবিতায়। পাথরের আঁকে বাঁকে বয়ে চলা এই নদী যেমন সুন্দর, তেমনি সুন্দর তার রূপ। আমাদের প্ল্যান অনুযায়ী নির্দিষ্ট সময়ে বেরিয়ে পড়েছিলাম বর্ধমান স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমাদের 4 জনের বন্ধুদের ট্রিপ ছিল। ট্রেন ছিল 12343 দার্জিলিং মেল। রাত 11:38 ট্রেন, কিন্তু আমরা 9:30 নাগাদ স্টেশনে পৌঁছে যাওয়ায় আপার ক্লাস লেডিস ওয়েটিং হলে গিয়ে বসলাম। এই ওয়েটিং হলটি বেশ বড় আর ফাঁকাও থাকে, তাই আপনাদের যদি ট্রেন দেরিতে থাকে আর ভাবেন কোথায় ওয়েট করবেন, তাহলে দোতলায় চলে আসবেন আপার ক্লাস লেডিস ওয়েটিং হলে। এটি নিচের ওয়েটিং হলের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর স্পেশিয়াস। এখানে যেমন ড্রেসিং এরিয়া রয়েছে, আবার তেমনি রয়েছে বেবি ফিডিং এরিয়া। আমরা রাতের খাবার বাড়ি থেকেই প্যাক করে নিয়ে গিয়েছিলাম, তাই ওয়েটিং হলে বসেই খাবার খেয়ে নিলাম। দার্জিলিং মেল খুব একটা লেট করে না। আমাদের ট্রেনও মোটামুটি সময়েই ছিল। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল। যেহেতু রাত প্রায় 12টা, তাই বেশিরভাগ প্যাসেঞ্জারই তখন ঘুমিয়ে গেছেন। আমরাও একটু গল্প করে শুয়ে পড়লাম। পরের দিন সকাল 8:20 নাগাদ এনজিপি স্টেশনে পৌঁছে প্রথমেই যাত্রী সাথী কাউন্টার থেকে গাড়ির রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য যোগীঘাটের উদ্দেশ্যে। আমরা 3 দিনের জন্যই গাড়ি সাথে রেখেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল প্রতিদিন 3200 টাকা। গাড়ির কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। নিউ জলপাইগুড়ি থেকে যোগীঘাটের দূরত্ব 60 কিলোমিটার মতো। সময় লেগেছিল 3 ঘন্টার একটু বেশি। যেহেতু ট্রেনে ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা রাস্তাতেই ব্রেকফাস্ট করব ঠিক করলাম। সুন্দরী তিস্তার রূপ দেখতে দেখতে যখন যাচ্ছিলাম, ভাবছিলাম বর্ষার সময়ই এই তিস্তা কেমন ভয়াল রূপ ধারণ করেছিল। রাস্তাঘাট সব ভেঙে গিয়েছিল। এখন অনেক নতুন রাস্তা তৈরি হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে দেখে নিলাম হার্বাল হেভেন সিনকোনা প্ল্যান্টেশন সেন্টার।
বেলা 12টা নাগাদ আমাদের হোমস্টেতে গিয়ে পৌঁছালাম। রিয়াং নদীর একদম পাশেই আমাদের হোমস্টে, নাম রিভার ভিউ হোমস্টে। এই হলো আমাদের 4 বেডেড রুম, বেশ বড়সড়। লাগেজ রেখেই আমরা চললাম নদীতে স্নান করতে। হোমস্টে থেকেই নদীতে যাওয়ার একটা রাস্তা রয়েছে, চলুন যাওয়া যাক। নদীতে মাছও আছে, জলের মধ্যে ছোট ছোট মাছ দেখতে পেলাম। প্রায় ঘন্টা দেড়েক আমরা নদীতে স্নান করেছিলাম। নদীতে স্নান করে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই গরম গরম ভাত, গাজর বিনস ভাজা, ডিমের ঝোল, আচার পাঁপড় দিয়ে লাঞ্চ সেরে নিলাম।
সন্ধে নামতেই পুরো পরিবেশটা বদলে গেল। পাহাড়ের কোলে হাজার হাজার জোনাকি যেন আলো দিচ্ছে, আর তার সাথে সুন্দর পাহাড়ি গান ভেসে আসছিল। আর আমরা ঠিক করলাম বারবিকিউ করব। সেই মতো ওনারা অ্যারেঞ্জ করলেন। প্রথমে গরম গরম চা আর আলু পকোড়া চলে এলো। সেটা খেয়ে আমরা বাইরে চলে গেলাম বারবিকিউ করার জন্য। পরদিন সকালে গরম গরম লুচি আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। প্রথমেই ঘুরে দেখে নিলাম লেপচা মনাস্ট্রি। 350 বছরের পুরনো এই বৌদ্ধ মনাস্ট্রিটি থাম ভিলেজের কাছে আপার শিটংয়ে অবস্থিত। এটি মূলত মাটি এবং বাঁশ দিয়ে তৈরি। মনাস্ট্রিটি বাইরে থেকে একটি ছোট্ট কুঁড়েঘরের মতো দেখতে। এর সামনের দিকে কয়েকটি স্তূপ রয়েছে। চারিদিকে অসংখ্য বৌদ্ধ প্রার্থনার পতাকা উড়ছে, যা জায়গাটিকে অনেক নির্মল ও শান্ত করে তুলেছে। মঠে রূপান্তরিত হওয়ার আগে এটি লেপচা রানীর মহল ছিল। এটি শিটংয়ের একমাত্র বৌদ্ধ বিহার, যা লেপচা বৌদ্ধ সম্প্রদায় দ্বারা পরিচালিত। প্রার্থনা ঘরের ভিতরে প্রধান সোনালী মূর্তিটি হল গুরু রিম্পঞ্চের। তার পাশে একটি ছোট্ট বুদ্ধ মূর্তি এবং নিচে রয়েছে বিভিন্ন বৌদ্ধ দেবদেবীর ছোট ছোট মূর্তি। প্রার্থনা কক্ষের ভিতরে যে দুটো প্রধান স্তম্ভ রয়েছে, একটি দেবী কালীর, অন্যটি শক্তির প্রতীক। মনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম শিটং ভিউ পয়েন্টের কাছে, যেখানে আই লাভ শিটং লেখার কাছে মানুষ ভিড় জমিয়েছে সেলফি তুলতে, গ্রুপ ফটো তুলতে। আমরাও সেই দলে যোগ দিলাম। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি। আমাদের যোগীঘাটের হোমস্টের খুব কাছেই হাঁটা 10 মিনিট পথে রয়েছে লেপচা ওয়াটারফলস। কিন্তু সেই ওয়াটারফলসে আমরা যাইনি, কারণ আমরা যে সময়ে গিয়েছিলাম তখন জল শুকিয়ে গিয়েছিল। আপনারা এলে একদম কিন্তু মিস করবেন না। এরপর আমরা যাব নামথিং পোখরি। নামথিং পোখরিতে গিয়ে আমরা যখন পৌঁছলাম
তখন দেখলাম সেখানে জল শুকিয়ে গেছে, কিন্তু চারিদিকে পাইন বনের শোভা আমাদের মনকে ভরিয়ে তুলেছিল। সেখানে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে এদিক ওদিক ঘুরে অনেকটা সময় কাটালাম। নামথিং পোখরিতে হিমালয়ান স্যালামান্ডার দেখতে পাওয়া যায়, যা আজ বিলুপ্ত প্রায়। নামথিং পোখরিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে সামনের দোকানগুলো থেকে ছোট ছোট গিফট আইটেম কিনে আমরা পরের ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। সামনেই চোখে পড়ল একটা গাছে সুন্দর স্কোয়াশ হয়ে আছে। পাহাড়ে বেড়াতে গেলে এই স্কোয়াশের তরকারি আপনার লাঞ্চ বা ডিনারের মেনুতে থাকবেই। এরপরে আমাদের গন্তব্য হলো অহলদারা ভিউ পয়েন্ট। জায়গাটি ভারী সুন্দর। আপনারা অনেকে চাইলে যোগীঘাটে একদিন, অহলদারাতে আরেকদিন থাকতে পারেন, বা অহলদারাতেও 2 দিন থাকতে পারেন, যেরকম প্ল্যান করবেন। অহলদারাতে ভিউ পয়েন্টের ওপরে একটা হোমস্টে আছে, আর নিচের দিকে আর একটা হোমস্টে আছে। হোমস্টেগুলোর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। অহলদারাতে থাকলে সারাটা দিন চা বাগানের মধ্যে বসেই কেটে যাবে। কোন দিকে যে সময় পেরিয়ে যাবে আপনি খেয়াল করতেও পারবেন না। তাছাড়া এখানে রয়েছে সিনকোনা প্ল্যান্টেশন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব সিনকোনা গাছ। অহলদারাতে একদম ভিউ পয়েন্টের উপরেই রয়েছে এই সুন্দর হোমস্টেটি। এর পজিশন অনবদ্য। এর নাম অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, আর নিচের দিকে আরেকটা হোমস্টে রয়েছে। ভিউ পয়েন্টে পৌঁছানোর পর হঠাৎ করে ভীষণ মেঘ করে গেল। কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না বটে, কিন্তু এই দৃশ্যও ভোলার নয়। মেঘেদের শাড়ি আমাদেরকে ভিজিয়ে দিয়ে চলে গেল, এবং দূরে সুন্দরী তিস্তা তখনও দেখা যাচ্ছিল। এই যে দেখে নিন রবীন্দ্র রক, এটাও খুব সুন্দরভাবে আমরা দেখতে পেলাম। অনেকক্ষণ জার্নিতে আর তাপমাত্রা হঠাৎ করে নেমে যাওয়ায় বেশ শীত শীত লাগছিল। আমরা গরম গরম মোমো খেলাম। অহলদারা ভিউ পয়েন্টে এলে মোমো খেতে ভুলবেন না। এখানের মোমো কিন্তু বেশ ভালো করে। আর আপনারা চাইলে পাহাড়ি পোশাক পরে চা বাগানের মধ্যে ছবিও তুলে নিতে পারেন। আমাদের হাতে সময় কম থাকায় আমাদের আর ছবি তোলা হয়নি। আমাদের পরের গন্তব্য মহালধীরাম টি এস্টেট। তবে এখান থেকে বেরোবার আগে আপনাদের আর একটা হোমস্টে দেখিয়ে দিই। অহলদারাতে এলে এই হোমস্টেটাতেও আপনারা থাকতে পারেন। এর নাম হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। এটা অপেক্ষাকৃত নিচের দিকে, কিন্তু এর ভিউও অসাধারণ।
রাস্তায় আমরা দেখে নিলাম কমলালেবুর বাগান। এখন কমলালেবু অল্প অল্প করে পাকতে শুরু করেছে। কাঁচা পাকা কমলালেবুতে গাছগুলো ভর্তি। শিটংয়ে এসে কমলালেবুর বাগানে এনজয় করতে চাইলে এবং পাকা কমলালেবু খেতে চাইলে আপনাদের আসতে হবে নভেম্বরের শেষ দিক থেকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে। নভেম্বর ডিসেম্বরই মূলত কমলালেবু ভালো থাকে। আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কেউ শিটংয়ে বা যোগীঘাটে বেড়াতে আসবেন ভাবেন, তারা কিন্তু অবশ্যই বড় গাড়ি নেবেন। এখানের রাস্তা কিন্তু বেশ খারাপ। আমাদের বোলেরো ছিল বলে আমাদের কোনো অসুবিধা হয়নি। আপনারা কিন্তু ছোট গাড়িতে একদমই আসবেন না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম মোহালদিরাম টি এস্টেট। শিটংয়ে এলে বা যোগীঘাটে এলে অহলদারা ভিউ পয়েন্ট আর মোহালদিরাম টি এস্টেট অবশ্যই আসবেন, নাহলে কিন্তু খুব মিস করবেন। এখানের উচ্চতা অনেকটাই বেশি, 6000 ফুটের ওপরে। আমাদের জ্যাকেট ছিল না বলে বেশ শীত করছিল, কিন্তু বেড়াতে এলে যা হয় আর কি, মজায় আনন্দে শীত ভুলেই গিয়েছিলাম। অনেক ছবি তুললাম, মজা করলাম, ভিডিও করলাম, অনেকটা সময় কাটালাম। এতটাই দেরি হয়ে গিয়েছিল যে আমাদের যোগীঘাটে ফিরতে প্রায় 4:15-20 বেজে গিয়েছিল। হোমস্টেতে ফিরে বিকেল 4:15 পর লাঞ্চ করলাম। হোমস্টের দিদির আতিথেয়তা আপনাদের মুগ্ধ করবে। হোমস্টের সামনেই বয়ে চলেছে রিয়াং নদী। শুনুন নদীর উচ্ছল বয়ে যাওয়ার শব্দ। আর যোগীঘাট ব্রিজের একদম পাশেই হচ্ছে হোমস্টেটি। রাত্রিবেলা ব্রিজেতে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছিলাম, যদিও সেগুলো ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কারা কারা যোগীঘাট বেড়াতে গেছেন আমাকে কমেন্টে জানাবেন।